আমি ওই যে বললাম যে আমার 4টে চ্যানেলের মুখপাত্রের সংখ্যা কমে গেছে। আমরা যারা এখনো মুখপাত্র আছি সপ্তাহে 1টার বেশি শো করি না, 2টোর বেশি শো করি না, কিন্তু আমাদের শুধু বসিয়ে রেখে দেবে দল। ঘরের ভেতরে ঘর। এই এই প্রসঙ্গে যেমনটা বিজেপি বিদ্ধ, তেমন উল্টো দিকে তৃণমূলও বিদ্ধ। আমি মুখপাত্রদের তালিকায় তোমরা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, কিন্তু রিজু দত্ত, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, তার আগে রাজন্যা প্রান্তিক সব সরে গেল। এই অভিষেক পন্থী হওয়ার কারণে এই কোপ পড়লো, মুখপাত্র থেকে বাদ পড়লেন তারা, কি হলো? আবার আড়াআড়ি ভাবে বিভক্ত তৃণমূল। এটাকে তোমরা বিভক্ত দেখছো কিনা আমি জানি না। তোমরা জানো যে মুখপাত্র আমি বলি দলের সাংগঠনিক নেতৃত্বের গুরুত্ব অনেক বেশি। যারা দীর্ঘদিন ধরে মুখপাত্রের কাজ করেছেন তাদের যে সাংগঠনিক সক্ষমতা, তাদের যে সাংগঠনিক দক্ষতা, তাদের যে বাচন, দল সামগ্রিকভাবে কাজে লাগাচ্ছে। আজকে তুমি যাদের নাম করলে তারা প্রত্যেকে আমার খুব গুরুত্বপূর্ণ বন্ধু বা দাদা। তারা আমি তাদের অনুসরণ করি। তাদেরকে তুমি অনুসরণ করে দেখো, দলের প্রত্যেকটা কাজে তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। শুধু মুখপাত্রের ভূমিকাটা হচ্ছে টিভি করা বা 2-4টে দলের হয়ে কথা বলা। কিন্তু এখানে অভিষেক পন্থী যদি বলা হয়, আমি তো তৃণমূল পন্থী, এখানে অভিষেক পন্থী আলাদা করে কথা বলাচ্ছে, ওরাও তো তৃণমূল পন্থী। ওরা তো যেমন তৃণমূলের প্রোগ্রাম করছে তেমনই অভিষেকের কথা বলে, আমিও অভিষেকের কথা বলি। আমি অভিষেকের কথা সারাক্ষণ বলেছি, আমি মমতাদির কথা বলেছি, আমরা কুণালদার কথা বলেছি, আমরা সুব্রত বক্সির কথা বলেছি। আমরা তৃণমূল পন্থী, তৃণমূল করি আমরা। এই মুহূর্তে আমাদের, তোমরা জানো, ইম্পর্টেন্ট 4টে চ্যানেলকে আমরা ব্যান করে রেখেছি। সেই ইম্পর্টেন্ট 4টে চ্যানেলে সব থেকে বেশি শো হয়। ফলে আমাদের মুখপাত্রের মানে প্রয়োজনীয়তাটাও দলের মধ্যে অনেকটা কমেছে। আমরা শুধুমাত্র মিডিয়ায় টিকে থাকার দল নয় ভাই। ফলে আমরা 4টে সব থেকে বড় চ্যানেল তাদেরকে আমরা বাতিলের খাতায় রেখে দিয়েছি। তারপরেও কিন্তু আমরা 6টা বাই ইলেকশন জিতেছি। তারপরেও 6টা বাই ইলেকশন হু করে জিতেছি আমরা। অরূপ চক্রবর্তী একটা ছবি দিতে গেছিল অভিষেক ব্যানার্জির হাতে, সে তার আঁকা, সে মানে তারই চিত্রপটটা তার হাতে তুলে, এটি কি অপরাধ হয়ে গেল? বেশ একটা। আমি ওই যে বললাম যে আমার 4টে চ্যানেলের মুখপাত্রের সংখ্যা কমে গেছে। আমরা যারা এখনো মুখপাত্র আছি সপ্তাহে 1টার বেশি শো করি না, 2টোর বেশি শো করি না, কিন্তু আমাদের শুধু বসিয়ে রেখে দেবে দল। আমার শুধুমাত্র মুখপাত্র করে বসিয়ে রেখে লাভ কি আছে? যাদের সাংগঠনিক দক্ষতা বেশি আছে তাদের মাঠে ময়দানে আরো কাজ করছে তারা। ফলে অরূপ চক্রবর্তী আমার যে নেতা, আমার দাদা হন, সে আবার যখন প্রয়োজন হবে আবার দলের হয়ে মুখের সামনে কথা বলবে, কোনো বাধা নেই। মানবাভিমান থেকে গেল। এইটা দলের সিদ্ধান্ত। দল কিভাবে করবে বা করবে না, তোমরা কিভাবে দেখবে বা তোমার দেখাতে তো আমি আটকাতে পারবো না। তুমি কিভাবে দেখছো সেটা আটকাতে পারবো না, কিন্তু আমি যেটা দেখছি, আমার দেখাটা আমি তোমাকে বলছি। আমার দলের খুব বলিষ্ঠ নেতৃত্ব, তারা বলিষ্ঠভাবে দলের কাজ বিভিন্ন জায়গায় করছে। যাদের নাম তুমি করলে, রিজু হোক বা অরূপ দা হোক, প্রত্যেকে কিন্তু কাজ করছে। এবং তুমি দেখবে, ধরো কোহিনুরের কথাও তুমি বলেছো বোধহয়, বা বলনি, কিন্তু কোহিনুরের কথাও আসবে। তারা তো অরূপদার সঙ্গে পড়ে থেকে কাজ করছে। দেখো তাদের সোশ্যাল মিডিয়ায় যে তারা অ্যাক্টিভিটির ছবিগুলো দেন, পর কাজ করে যাচ্ছেন। ফলে তারা মানুষের সঙ্গে কাজ করছেন। না, বিজেপি দুটো তত্ত্ব এক্ষেত্রে খাড়া করেছে। এক হচ্ছে অরূপ চক্রবর্তীর ওয়ার্ডে, লোকসভা ওয়াইজ যদি ওয়ার্ড ধরা হয়, সেইখানে লোকসভায় ভালো ফল করেনি তৃণমূল, এবং সেই জায়গায় একটা বাধা। দ্বিতীয় কথা, বিজেপি যেটা বলবার চেষ্টা করছে বা বলছে যে অভিষেক পন্থীর একটা উত্থান হচ্ছে, সে কারণেই। তাহলে বিজেপি মোটামুটি ক্যালকুলেশনে কত বড় ভুল করে সেটা তারা নিজেরাও জানে না। যদি ওয়ার্ড ভিত্তিক ফলের কনটেক্সটে কথা বলা হয় তাহলে তো সেটা অভিষেকের মত। তাহলে যদি মুখপাত্র থেকে সরে তাহলে অভিষেকের মতে সরেছে। আমি এভাবে দেখতে চাইছি না। তুমি যেভাবে দেখানোর চেষ্টা করছো বা বিজেপি যেভাবে দেখানোর চেষ্টা করছে তোমায়, আমি দেখবো না এইভাবে। আমি আমার মতটাই জানি, যেটা আমি দলের অভ্যন্তরে জানি, আমি সেটা আমার মতন বুঝেছি। কিন্তু বিজেপি তাহলে কি বলবে? ওই যে তেজাস পাটি কি হয়েছিল, রুবি গুপ্তা নাকে, দিলীপ ঘোষের খুব ঘনিষ্ঠ ছিল রুবি গুপ্তা, সে তো নতুন দল খুলে বসেছে। তাহলে রুবি গুপ্তা যখন নতুন দল খুলে বসেছে, যে 2021-22 সালে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন মুখপাত্রের ভূমিকা পালন করেছিল, তাকে সরালো না কেন? আবিষ্কারকে সরানো হলো কেন? ব্যারাকপুরের ছেলে। এরকম কত নাম চাই তোমার? আমি 7 থেকে 10টা বিজেপির মুখপাত্রের নাম বলে দেবো। রাজুদাকে সরালো কেন? সায়ন্তন দাকে সরালো কেন? কার পন্থী ছিল? অভিষেক পন্থী ছিল, দিলীপ পন্থী ছিল, তাই দিলীপ পন্থী সবকটা মুখপাত্রকে সরিয়ে দিয়েছে।
এইসব বলে লাভ নেই। দল কিভাবে চলবে, দলের মতন কথা বলা যাবে। তাহলে আপনি একদম উড়িয়ে দিচ্ছেন যে অভিষেক মমতা কোনো ভাগাভাগি না না, কেন থাকবে? অভিষেকের মতন নেতৃত্ব দলের একটা যুবদের মধ্যে বা দলের নেতাকর্মীদের মধ্যে একটা আবেগ। ও দেখিয়ে দিয়েছে কিভাবে দল মানে দলে নতুন প্রাণ সঞ্চার করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন, তাকে আমরা সারা জীবন অনুসরণ করে এসেছি। খুব কম বয়স হলেও আমরা তো 45-এর কাছাকাছি পৌঁছালাম। আমরা তো দেখছি যে গত 20 বছর 25 বছর ধরে সে লোকটা, সে ভদ্রমহিলা কিভাবে সিপিএম এর মতন একটা রেজিমেন্টেড পার্টি, যারা খুব সহজে মানুষকে ব্যান করে দিতে পারে লোকালয়ে, তার মতন দলকে আটকে দিতে পারলো। তিনি 7 বারের এমপি, তিনি 3 বারের মুখ্যমন্ত্রী, তিনি 4 বারের মন্ত্রী। তিনি তো দেখিয়ে দিয়েছেন যে কিভাবে বিজেপির মতন মাইটকে, যেখানে তারা সিপিএম আটকাতে পারছে না, কংগ্রেস আটকাতে পারছে না, তিনি আটকে দেখিয়ে দিয়েছেন। ত্রিপুরায় সিপিএম পারেনি আটকাতে বিজেপিকে, গোয়ায় পারেনি, হরিয়ানায় পারেনি কংগ্রেস, সেখানে তৃণমূল পশ্চিমবঙ্গে আটকে দিয়েছে। আটকে দিয়ে দেখিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বটা কোথায়। মানুষ মমতার নামে চলে, আবেগে চলে। আমাদের দলে মমতা ব্যানার্জি একটা আদর্শ, এবং তার আদর্শকে কেন্দ্র করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করেন। ফলে বিরোধটা কোথায় দেখা যাচ্ছে? বিরোধটা থাকুক না, যারা বলছেন, যাদের বিরোধ বলতে বলতে টিভিতে আসতে সুবিধা হয়, এই ধরনের কথা একটা জাগলিং ফাগলিং করে, তারা থাকুক তাদের মতন। একটা সময় তোমার মনে আছে বলা হতো লৌহ পুরুষ হচ্ছেন একদম চূড়ান্ত তোমার কি বলে চরমপন্থী মানুষ আদবানিজি, আর নরমপন্থী দলের ভাবমূর্তি নিয়ে রয়েছেন বাজপেয়ী, তিনি উদারপন্থী। দুজনের বিরোধিতা দেখানো হতো, কিন্তু যখনই মঞ্চে আসতেন দুজনে একসঙ্গে এসে বিজেপিকে একটা জায়গায় দাঁড় করাতেন। কিন্তু বিজেপি নেতাদের মধ্যে এই ধরনের বিভাজন থাকতো। আজকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, বিভাজনটা দেখো। কিন্তু ঘটনার সময় তো সবাই এক কথাই বলছে না। কিন্তু তার মধ্যে কামিনী কাঞ্চন নেতা বলে দিচ্ছেন যে দলের পার্মানেন্ট সভাপতি না থাকার ফলে এই ধরনের সমস্যা হচ্ছে। ফলে একটা দল কিভাবে চলবে বা চলবে না সেটা আভ্যন্তরীণ প্রশ্ন। কথা বলতে কি বিজেপিও খুব সুস্থজনক জায়গায় নেই। আজকে সুনীল বনসাল যে মিটিং থেকে ধমক দিয়েছেন যে একেবারে মেম্বারশিপ ছুতে পারলেও সক্রিয় কর্মীদের ছড়িয়ে রাখা হচ্ছে, জেলা সভাপতিদের ধমক, খালি কোটা পূরণ করলে হবে না, সংগঠন করতে হবে। এরাও বেশ খুব একটা। পান্ডেজি কি বলে গেছিলেন, মঙ্গল পান্ডে, গত মাসে, যে আমি ব্লক করতে দেবো না, মানে ওদের তো মন্ডল বলে, মন্ডল করতে দেবো না, যে তোমার যদি টার্গেট পূরণ না হয় মন্ডল করতে পারবো না। সে নিয়ে বিজেপি নেতাদের হাত করে বিয়ে বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে কার্ড দিয়ে ওরা মোটামুটি সিম কার্ড তৈরি করলো বা মেম্বারশিপ তৈরি করলো। ওদের তো সিম কার্ড দুর্নীতি হবে খুব শিগগিরই। সিম কার্ড দুর্নীতি কি বলতো, যে একজন নেতা কতগুলো সিম কার্ড তুলেছে বিভিন্ন নাম করে আধার কার্ড দিয়ে। মাঝে মাঝে দেখছো না পোস্ট অফিসে আধার কার্ড ফার্ড জঞ্জালে পড়ে থাকছে। আমার আধার কার্ড আজ অব্দি আসেনি, আমি জানি না আমার আধার কার্ড দিয়ে সিম কার্ড তুলে নিয়েছে কিনা। আমি আধার কার্ড কারেকশনের জন্য 1 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, আমার অনলাইন আধার কার্ড এসে গেছে। ডিজিটাল আধার কার্ডের জন্য 50 টাকা দিয়েছিলাম, মানে যেটা ডিজিটাল ওই পিভিসি, সেই 50 টাকা নিয়ে ওরা তো নিয়ে নিল। আমার কাছে আজ অব্দি সেই পিভিসি আধার কার্ড এলো না, কোথায় গেল? তারপর কিছু মাস আগে খবর পেলাম, বা গত মাসে খবর পেলাম, অনেক আধার কার্ড পোস্ট অফিসের কাছাকাছি কোনো একটা নর্দমায় পড়ে রয়েছে বা কোনো একটা কিছুতে পড়ে রয়েছে। কি জানি ওই সব পোস্ট অফিসকে চালায় কারা? রাজ্য সরকার তো চালায় না। যেসব পাসপোর্ট কেলেঙ্কারি হচ্ছে সব তো পোস্ট অফিস থেকে হচ্ছে, তো সে তো রাজ্য সরকার চালায় না। কন্ট্রাকচুয়াল ওই যে কল্যাণীতে যেমন যারা রিক্রুটমেন্ট দিয়েছিল না তোমার কল্যাণী এইমসে, কন্ট্রাকচুয়াল চাকরি বাকরি, সে তো কারা দিয়েছিল? রাজ্য সরকার তো দেয়নি, দিয়েছিল বিজেপি নেতা মন্ত্রীরা, তাদের আবার সব কি সব হয়েছে। তো ওটা ওই ধরনের নেতা মন্ত্রীরা ওই ধরনের কাজকর্ম করবে, ফলে ওরা নতুন কেলেঙ্কারিতে জড়াবে। সেটা হচ্ছে সিম কার্ড কেলেঙ্কারি। আধার কার্ডের সঙ্গে যুক্ত করে যারা যেমন ব্যাংক অ্যাকাউন্ট করেছিল, তেমনই সিম কার্ড এক একজন নেতা মন্ত্রী কতগুলো কিনে তারা কতজন মেম্বার করাচ্ছে, সব তথ্য ধীরে ধীরে ধরা পড়বে। বেশ, আমি একেবারে আশ্চর্যজনক একটা টপিক দিয়ে শেষ করব। যারা আরজি করের সময় মমতা ব্যানার্জি এবং সরকারকে বিদ্ধ করেছিল যে সমস্ত সেলিব্রিটিরা, তারা তৃণমূলের মঞ্চে প্রোগ্রাম করতে পারবেন না বা করানো উচিত নয়, এমনটা মনে করেন কুণাল ঘোষ। বিশ্বনাথ বাবুকে যেভাবে লাগাতার আক্রমণ করলেন আজকে একটা কোথায় নিজস্ব ব্লকে, এবং সেই জায়গা থেকে দেখলাম টাকের বর্ণনা তিনি করলেন, যে সারা শরীর
উত্তেজিত টাকটা বাদ দিয়ে এহেন ব্যক্তিগত আক্রমণ, এবং ব্রাত্য বসুকে নির্দেশও দিলেন যে কোনো টাকের চরিত্রে যদি অভিনয় করা যায়। হেন একজন পলিটিক্যাল বিশেষজ্ঞ, তিনি রাজনৈতিক বিশ্লেষক, নামজাদা মিডিয়ায় বসেন, তাকে এই ধরনের আক্রমণটা কি ঠিক? কুণালদা যেভাবে কথাগুলো বলেছেন, তার রস, তার ব্যঙ্গ, সেটা মানে যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝেছেন। কুণালদার সঙ্গে বিশ্বনাথ বাবুর একটা সম্পর্ক আছে, সেটা আমরা সবাই জানি। আমার সঙ্গেও যেমন সম্পর্ক রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে বিশ্বনাথ বাবু নির্দিষ্টভাবে নিজেই ফোন করে ঘটনাক্রম সম্পর্কে জেনেছিলেন। তারপরে যে ঘটনাক্রম, সেখানে কুণাল বাবুকে আক্রমণ করা হয়েছে গত পরশুদিন বা তার আগের দিন একটা বেসরকারি চ্যানেলে, সেটাও তো ব্যক্তি আক্রমণ ছিল। তাহলে ব্যক্তি আক্রমণ করেছে, আর এক ব্যক্তিকে আক্রমণ করেছে, এর মধ্যে আমাদের পরে কি হবে? আমার দলের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই দলের জায়গা থেকে নির্দিষ্ট কিছু বক্তব্য গেছে, সেখানে ব্যক্তিকে কেন্দ্র করে কে মমতার কাছে পৌঁছাতে চাইছে, কে অভিষেকের কাছে পৌঁছাতে চাইছে, এই জায়গাগুলো পারসেপশন তৈরি করেন তো ভোট বিশেষজ্ঞরাই। তাহলে ভোট বিশেষজ্ঞরা যখন পারসেপশন তৈরি করছেন, তাহলে তাদের যে ব্যক্তি, তাদের যে ফোকাস, তাদের যে ভাবনা, সেটা যে কিভাবে অন্যের কাছে পৌঁছাচ্ছে, সেটাও তো আর একজন সাংবাদিক হিসেবে, দলের মুখপাত্র হিসেবে কেউ বলতেই পারেন। আমি এর মধ্যে ঢোকার মধ্যে লোক নই। আমি এটুকু জানি যে সুস্থ স্বাভাবিক রাজনৈতিক চর্চা করার জন্য আপনাকেও মাথায় রাখতে হবে যে আপনি ঢিল কতটা ছুড়বেন। একটি ছোট একটি পোর্টালে আমি বিশ্বনাথ বাবুর একটি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে দেখলাম প্রায় সিপিএম এর সম্পাদক, রাজ্য সম্পাদক আর বিজেপি রাজ্য সভাপতি প্রায় বসেই ঠিক করে ফেলেছেন 19 মিনিটের একটি ভিডিওতে, প্রায় 19 মিনিট, সম্ভবত 20 মিনিটের কাছাকাছি ভিডিওতে। তা আমি এই কারণে বলছি যে রাজনৈতিক বিশ্লেষণ আভাস দিতে পারে। ভিডিওটা দেখলে আমার মনে হয় যেটা মনে হয়েছে যে প্রায় উনি তৈরি করে ফেললেন রাজ্য সম্পাদক এবং বিজেপির রাজ্য সভাপতি। এভাবেও করা যায়, পারসেপশন তৈরির কথা হচ্ছে। বিশ্বনাথ বাবু দীর্ঘদিন ধরে গণমাধ্যমে রয়েছেন এবং একটা নির্দিষ্ট গণমাধ্যমে রয়েছেন। তুমি অন্য তোমার পোর্টালের কথা বলছি না, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বলে উনি অন্য কোনো চ্যানেলে যান না। তাহলে মানুষের মধ্যে যদি অন্য কোনো পারসেপশন তৈরি হয় যে উনি নির্দিষ্ট চ্যানেলে নির্দিষ্ট পলিসি অনুযায়ী কাজ করেন, সেটা মানুষ ঠিক করবে। আমি বিশ্বনাথ বাবুর অ্যানালিসিস নিয়ে কিছু বলতে চাই না, উনি আমারও মাস্টার সম, অধ্যাপক সম। ফলে আমার যেটা বক্তব্য, আমার দলের কোন নেতা কি করছেন তাকে যদি ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়, তাহলে তিনিও যেভাবে যোগাযোগগুলো করেছেন এবং সেগুলো সামনে আসলে অসুবিধা কোথায়? আমি জানি আবার তাদের মধ্যে কথা হবে, আবার তাদের মধ্যে কুশল বিনিময় হবে, এর আগেও ঘটনাক্রম ঘটেছে এরকম। ফলে একজন নেতা তার জায়গা থেকে যদি ব্যক্তিগত আক্রমণের শিকার হন, তিনি তার রেসপন্স কিভাবে করবেন সেটা তার অধিকার আছে। যেমন একজন রাজনৈতিক বিশেষজ্ঞ তিনি কিভাবে বিশ্লেষণ করবেন সেটা তার প্রায়োরিটি, সেটা তার ভাবনা, সেটা তার কৌশল, যেটাই হোক না কেন। কিন্তু তাকেও তো ব্যক্তিগত আক্রমণের সীমাটা যতটা বেশি লঙ্ঘন না করা যায় সেটাও দেখতে হবে।